নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আবারও আমরা চলে এসেছি রামধনু রঙের একটি নতুন অনুষ্ঠানে। আজ 25শে বৈশাখ, আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন। এই উপলক্ষে আজকে রামধনু রঙের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। আজকে আমাদের সঙ্গে রয়েছে আগরতলা স্বনামধন্য গুণীজনেরা। আজকে সবাই নানা রকমভাবে আজকে আমাদের আলোচনায় নিয়ে থাকবে কবিগুরু রবীন্দ্রনাথের, এবং সবার পরিচয়টা আমি প্রথমে করিয়ে দিচ্ছি। আমার পরিচয় হচ্ছে, আমি সঙ্গীত নৃত্য সোসাইটির ভাইস প্রেসিডেন্ট, রামধনু রঙের ইয়েতে এসছি আজকে। রামধনু রঙে আজকে রবীন্দ্র জয়ন্তীর দিনে যে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করব, আজকে একটু গান শুনবো, একটু নাচ করব, তো সেটা অনুষ্ঠানই ধরবো। এবং আমাদের মধ্যে যারা আছেন তারা অবশ্যই রবি ঠাকুরকে নিয়ে কিছু বলবেন। আমি শিবানী গোস্বামী, সঙ্গীত নৃত্য সোসাইটির সম্পাদিকা। আচ্ছা, রবীন্দ্র পার্বণ, এই পার্বণে সকলকে শুভেচ্ছা। রামধনুর রঙে ইউটিউব চ্যানেল যে আজ কবি প্রণামের আয়োজন করেছে, এই আয়োজনে আমাকে সম্পৃক্ত করায় আমি অনেক ভৌমিক সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একজন নাট্যশিল্পী আর গুরুজির নিকটতম একজন সাধারণ সঙ্গীত শিল্পী। গুরুজিকে প্রথমে জানাই সশ্রদ্ধ প্রণাম। আমরা এখানে যারা রয়েছি প্রত্যেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমি গোপা সাহা। আমি বিপ্লবকর সাংস্কৃতিক মঞ্চ, বিপ্লবকর সাংস্কৃতিক মঞ্চের সভাপতি এবং সাংস্কৃতিক জগতে নতুন আমি প্রবেশ পেয়েছি। তো আমি সাংস্কৃতিক জগতে নতুন। আজকের এই শুভ দিনে, 25শে বৈশাখের মতো এই শুভ দিনে আজকে এত গুণীজন ব্যক্তিদের মধ্যে আমি সেখানে উপস্থিত হতে পেরে সত্যি আমি আপ্লুত এবং আনন্দিত। এবং কবিগুরুর বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা থেকে শুরু করে গান, নাচ, সব রকমের অনুষ্ঠান। তো আমি এই অনুষ্ঠানে আজকে উপস্থিত হতে পেরে সত্যি আনন্দিত। একটি সঙ্গীত সুন্দর হে সুন্দর পূর্ণ হল অঙ্গ মম ধন্য হল অন্তর সুন্দর হে সুন্দর আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে হৃদ গগনে পাবন হল সৌরভেতে মন্থর সুন্দর হে সুন্দর। তো আজকে যে আমাদের যে একটা ছোট যে একটা আয়োজন, সেখানে নাচ করবো অবশ্যই একটু পরে। তারপরে বলবো এই বছর যে আমার একটা বিশেষ প্রাপ্তি। আমি ছোটবেলা থেকেই নাচ করি, গান করি। যখন আমি ক্লাস 2-তে পড়ি তখন থেকে রবীন্দ্রসঙ্গীত গান এবং রবীন্দ্র নৃত্য করি। কিন্তু এই বছর যে আমার একটা বিশেষ প্রাপ্তি, আমি শান্তিনিকেতনে গিয়ে যে সৃজনী শিল্পগ্রাম, সেখানে আমি দুদিনই রবীন্দ্র নৃত্য করেছি। সেটা আমার একটা স্বপ্ন ছিল যে আমি শান্তিনিকেতনের এলাকায় বা সৃজনী শিল্পগ্রামে নাচ করব। সেই স্বপ্নটা আমার বাস্তবায়িত হয়েছে। এই আমার বলা। আমি গান করি, আগামী দিনেও গান করবো, এবং আমার যে প্রতিষ্ঠান সেখানে আমি রবীন্দ্র নৃত্য শেখাই এবং রবীন্দ্রসঙ্গীত শেখাই। রবীন্দ্রনাথ আমার মনে, প্রাণে, অন্তরে। রবি ঠাকুরকে নিয়ে রবি ঠাকুর ছাড়া আমি ভাবতেই পারি না। অনেক অনেক ধন্যবাদ আজকের এই রবীন্দ্র সন্ধ্যায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি রামধনু রঙের কর্তৃপক্ষকে
ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। আজ রামধনুর রঙে গুরুদেব রবীন্দ্রনাথকে স্মরণ করছে, অত্যন্ত আনন্দের এবং সবচাইতে বড় কথা ত্রিপুরাবাসী হিসেবে আমরা অত্যন্ত সুকৃতিবান। সুকৃতিবান এ কারণে যে স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এই ত্রিপুরাতে মোট 7 বার পদার্পণ করেছেন, একবার দুবার নয়। এবং তিনি তখনও রবীন্দ্রনাথ হননি, তখনও ত্রিপুরাতে আসেননি। ত্রিপুরাকে নিয়ে তার ঐতিহাসিক সেই রচনা বিসর্জন প্রকাশিত হয়। মানে ত্রিপুরার প্রতি যে তার ভালোবাসা আমরা বারে বারে সেটা উদ্ভাবন করেছি। 7 বার এসেছেন এবং এ কারণে এই গণতান্ত্রিক ত্রিপুরার পূর্ব প্রেক্ষিত যদি আমরা দেখি, আমাদের রাজারা, ত্রিপুরার যে রাজারা, তাদের যে দূরদর্শিতা কত পরিমাণে ছিল সেটা ভাবলে আমরা সত্যি গর্বিত হই। কারণ রবীন্দ্রনাথ তখন রবীন্দ্রনাথ হননি, রবীন্দ্রনাথ তখনও নোবেল পুরস্কার পাননি। রবীন্দ্রনাথ তার একটি রচনা ভগ্ন হৃদয়, আমাদের রাজার মহিষী যখন মারা গেলেন তার মনের অবস্থা খুব খারাপ, তিনি একেবারে ভেঙে পড়েছেন। সেই রাজার মনের কথা নিয়ে ভগ্ন হৃদয় কাব্যগ্রন্থটি রাজাকে উৎসর্গ করেছিলেন। রাজা তার এই ভগ্ন হৃদয় কাব্যগ্রন্থ পাঠ করে তিনি বললেন, কে এই বালক, তার এই অসামান্য প্রতিভা। তিনি পাঠিয়ে দিলেন তার দূতকে। এই বালক কবি রবীন্দ্রনাথ তখনও তিনি হয়ে ওঠেননি তাকে সংবর্ধনা প্রদান করতেন। এবং আজকে রবীন্দ্রনাথ তখন নোবেল পুরস্কার পাননি। আমাদের উমাকান্ত একাডেমিতে ত্রিপুরার মহারাজরা যে কতটা বিচক্ষণ ছিলেন আপনারা ভাবলে অবাক হই। তাকে ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করেছিলেন ত্রিপুরার মহারাজারা। তখন তাকে সবাই উপদ্রব করছিলেন, হাসাহাসি করছিলেন যে ত্রিপুরার রাজারা কি করছে। মানে যারা রবীন্দ্রনাথকে পছন্দ করতেন না, সে সময় সবকালেই পৃথিবীর গুণী মানুষের নেপথ্য শক্তি থাকে। তো তখন হাসাহাসি করছেন যে ত্রিপুরার মহারাজারা কি করছে, এই একজন তরুণ তাকে ভারত ভাস্কর উপাধি দিচ্ছে। কিন্তু আজকে আমরা গর্ব করে বলতে পারি যে নোবেল পুরস্কারের আগেও ত্রিপুরার মহারাজারা ভারত ভাস্কর উপাধি প্রদান করেছিলেন রবীন্দ্রনাথকে। তো সেটিও আমাদের গর্বের। আর একটি কথা আমরা হয়তো অনেকে জানি বা জানি না, দিদি একটু আগে বলছিলেন শান্তিনিকেতনের কথা। শান্তিনিকেতনে দোল যাত্রা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, হোলি উৎসব। সকলেই আমরা জানি শান্তিনিকেতনের হোলি মানে বিশ্বখ্যাত একটি উৎসব। কিন্তু আমরা কি জানি শান্তিনিকেতনে তখনও হোলি উৎসব শুরু হয়নি। ত্রিপুরার মহারাজা আমন্ত্রণ জানালেন হোলি উৎসবে গুরুদেব রবীন্দ্রনাথকে। কোথায় হবে? মালঞ্চ নিবাসে এই হোলি উৎসব হবে। আর তখন অবিভক্ত বাংলা, চট্টগ্রাম থেকে, চট্টগ্রামের যে লেফটেন্যান্ট জেনারেল হ্যারি ভারলেফট, তাকে মহারাজ আমন্ত্রণ করলেন। ত্রিপুরায় মহারাজ এসেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর তখন মালঞ্চ নিবাসে তিনি দেখলেন এই অদ্ভুত, এই অপূর্ব এই যে হোলি উৎসব বা রঙের উৎসব তিনি দেখলেন। এবং ত্রিপুরা থেকে নিয়ে গেলেন নবকুমার সিংহ, বুদ্ধিমন্ত সিংহকে। ত্রিপুরার মণিপুরী নাচের তারা ছিলেন প্রশিক্ষক। আজকে নবকুমার এবং বুদ্ধিমন্ত সিংহ তারা আমাদের সম্পদ। তাদেরকে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে নিয়ে গেলেন। শান্তিনিকেতনে শিল্পীদেরকে মণিপুরী নৃত্য শেখানোর জন্য। তো সেই দিক থেকে, এবং আরো আপনারা জানলে অবাক হবেন, ত্রিপুরাতে রবীন্দ্রনাথ ত্রিপুরার যে সিরামিক শিল্প গড়া যায় কিনা ত্রিপুরার মাটি দিয়ে, সে চেষ্টাও করেছিলেন রবীন্দ্রনাথ। ত্রিপুরার যে বাঁশ, সেই বাঁশকে তিনি তার বিপণনের ব্যবস্থা করে দিয়েছিলেন রবীন্দ্রনাথ। ত্রিপুরার সঙ্গে ছিল তার আমৃত্যু একটি প্রাণীর সম্পর্ক। এবং ত্রিপুরাকে নিয়ে ভেবেছেন, ত্রিপুরাতে নিয়ে বহু গানও তিনি লিখেছেন। বনে যদি ফুটলো কুসুম, নেই কেন সেই পাখি, নেই কেন, ত্রিপুরায় লেখা। কেন যামিনী না যেতে জাগালে না মোরে, বেলা হলে মরি লাচে। এই গানটি রবীন্দ্রনাথ ত্রিপুরায় লিখেছেন।
ব্যাপারটা ছিল ত্রিপুরার মহারানী তখন ঘুমিয়ে আছেন। তো মহারানী বলেছেন, গুরুদেব আপনি যখন সকালবেলা উঠবেন তার আগে আমাকে উঠতে হবে, তাকে তার প্রাতরাশ দেবেন। হঠাৎ করে রানীমা উঠে দেখলেন যে গুরুদেব বসে লেখালেখি করছেন। দেখে রানীমা লজ্জা পেয়ে গেলেন। ও রানীর যে মনের অবস্থা গুরুদেব লিখছেন, কেন যামিনী না যেতে জাগালে না মোড়ে, কেন রাত্রি শেষ হওয়ার আগেই আমাকে ডাকলে না, বেলা হলে বড়ি লাজে, সকাল হয়ে গেল আমার লজ্জা লাগছে। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলিকে রবীন্দ্রনাথ লিখেছেন। তো আমি কি বলবো, মানে একটা সমুদ্রকে যদি আপনি বলেন একটি ঝিনুক দিয়ে সিঞ্চন করবার জন্য, রবীন্দ্রনাথ সেই একটা মহা সমুদ্র, তাকে সিঞ্চন করতে আমরা পারি না। কিন্তু আমাদের খুব কষ্ট হয়, একটা সময় সেই বামপন্থী একজন সাংবাদিক খুশবন্ত সিং, তিনি রবীন্দ্রনাথকে নিয়ে সমালোচনা করেছেন, রবীন্দ্রনাথকে নিয়ে কুৎসা করেছেন। এবং রবীন্দ্রনাথকে উৎসাহ করলেও রবীন্দ্রনাথের কিছু যায় আসে না, কারণ রবীন্দ্রনাথ আমাদের প্রাণেরও দেবতা, নিভৃত প্রাণেরও দেবতা। সেই নিভৃত প্রাণের দেবতাকে আমরা প্রাণী দেখেছি। আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশে আমরা দেখলাম রবীন্দ্রনাথের মর্মর মূর্তি ভেঙে দিচ্ছেন বাঙালি মৌলবাদীরা, তারা বাঙালি বলে গর্ববোধ করে। আজকে মানে অদ্ভুত অদ্ভুত বিষয়, যে মানুষটি দুটি রাষ্ট্রের জাতীয় সঙ্গীত লিখেছেন সেই মানুষটিকে মর্মর মূর্তি ভেঙে তাকে অসম্মান করা হয়। আর মূর্তি ভাঙলেই কি রবীন্দ্রনাথ হারিয়ে যাবেন? রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ে আছেন। একটু একজন কবি লিখছেন, কোনোদিন কোনো কালের কেউ এসে যদি সব ঠাকুরের প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবুও একটি ঠাকুরের প্রদীপ থাকবে মাটির সঙ্গে বাঁধা। কোন ঠাকুর? রবি ঠাকুর। তার প্রদীপ কোনোদিন নিভবে না, কারণ তিনি আলোয় আলোকময় করে তিনি এসেছেন। তিনি জ্যোতির্ময় পুরুষ, তিনি মানে আলোকিত সত্তা। আজকে যে এই রামধনুর রঙে, এর মধ্যেও কিন্তু রবীন্দ্রনাথ এটি কথা বলছেন। রামধনুর অনেকগুলি রং, রামধনু একটি রং দিয়ে নয়। রামধনুর কনসেপ্টটা হচ্ছে সমস্ত রং মিলিয়েই একটি প্রতীকী আবহ। আর রবীন্দ্রনাথ কি বলছেন? আজি সবার রঙে রং মেশাতে হবে, ও আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয় পর 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 তবে। সবার রঙে, এই সবার রঙই তো রামধনুর রং। রামধনুর আলাদা করে কোনো রং হয় না। গুরুদেব বারবার বলছেন, রং যেন আমরা চোখে মুখে রং লাগালে চলবে না, আমাদের মর্মে রংকে লাগাতে হবে। রং যেন মোর মর্মে লাগে। হৃদয়ে যতক্ষণ না পর্যন্ত আমরা হৃদয়কে রাগাতে পারবো, ততক্ষণ রবীন্দ্রনাথকে আমাদের হৃদয়ে আসনে বসানোতে পারবো, ততক্ষণই সার্থক হবে না আমাদের এই আয়োজন। আবারও কৃতজ্ঞতা এই নান্দনিক আয়োজনে আমাকে সম্পৃক্ত করবার জন্য। বনানীর এই আয়োজন আরো অনেক বেশি প্রসারিত হোক, আমাদের চিত্তকে রবীন্দ্রিক করুক। রবীন্দ্রিক মহানুভবতা আমরা যত বেশি শিখতে হব, আমরা তত বেশি সৃজনশীল থাকবো, আমরা ভালো থাকবো। ভালো থাকার জন্য আমাদের রবীন্দ্রনাথকে ধরে থাকতে হবে। সকলকে অশেষ কৃতজ্ঞতা। খুব সুন্দর আলোচনা করলো অমিতদা। এখন অমিতদার পর আমরা যাব দিদির কাছে। নমস্কার। এত সুন্দর করে আমাদের এতক্ষণ অমিতদা রবি ঠাকুরের আলোচনা করেছে, সেই হিসাবে আমি আর কি বলবো। যাই হোক, আমি কয়েকটা আমার মতো করেই বলছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 7ই মে 1861 সালে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। ওনার পিতৃ পরিচয় দিচ্ছি, দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। তো তিনি 8 বছর বয়সী কবিতা লেখা শুরু করেছিলেন। তো ওনার এত দক্ষতা, ছোট থেকে ওনাকে প্রথাগতভাবে স্কুলে পড়েনি, ওনাকে গৃহশিক্ষক রেখে বাড়িতে শিক্ষা দেওয়া হয়েছিল। তারপর তিনি বিভিন্ন কবিতা, নাটক ধীরে ধীরে শুরু করে দিলেন। রবীন্দ্র নৃত্য শিল্পী এবং 2000 ছবিও এঁকেছিলেন। তারপর 17 বছর বয়সে তিনি প্রথম ইংল্যান্ডে যান।
তারপর কিছু বছর পর মৃণালিনী দেবীকে তিনি বিবাহ করেছিলেন। তার সন্তান ছিল 5 জন, 3 জন কন্যা, 2 জন পুত্র। কন্যাদের মধ্যে নাম ছিলেন মধুরিমা, রেণুকা আর মীরা। আর পুত্রদের নাম রথীন্দ্রনাথ ও সমীন্দ্রনাথ। এই নিয়ে উনার সংসার ছিল। আর কর্মজগতে রবীন্দ্রনাথ ধীরে 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 একের পর এক চালিয়ে যাচ্ছে ওনার বিভিন্ন সঙ্গীত, নাট্য, একাধিকভাবে তিনি করে যাচ্ছেন। বিভিন্ন কাব্য, দর্শন, বিভিন্নভাবে তিনি প্রজ্বলিত হতে লাগলেন। সারা দেশ ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছিল। তিনি একাধারে বাঙালি ছিলেন এবং ছোট গল্প, অভিনেতা, কণ্ঠ শিল্পী ও দার্শনিক তিনি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম ইউরোপে এশীয় হিসাবে সাহিত্য নোবেল পুরস্কারে বিজয়ী হন। আচ্ছা, আরেকটা দিকে আমি যাচ্ছি, কলকাতার একটা জায়গায় যে শান্তিনিকেতন, তিনি সেই জায়গায় ব্রহ্মচর্য ভাবে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে তিনি পাকাপাকি ভাবে সংসার করেছিলেন দীর্ঘদিন। কিন্তু আমি একটা কথা বলছি, আমার বহুদিনের স্বাদ ছিল শান্তিনিকেতন দেখব। ছোট থেকেই যখন বিভিন্ন কবিতা, গল্প পড়তে শুরু করতাম, তখন আমার একটা ভাব ছিল যে শান্তিনিকেতন দেখব। কিন্তু এত বছরে আমার কিন্তু হয়ে উঠিনি। কিন্তু শান্তিনিকেতনের উপর দিয়েই আমি প্রতিবার দেশঘরেও যাচ্ছি, তারপরেও হয়। এইবার সঙ্গীত নৃত্য সোসাইটি প্রিন্সিপাল মহোদয় আমাকে জোর করে শান্তিনিকেতনে নিয়ে গেছে এবং সেখানে যাওয়ার পর আমার চোখ খুলে গেল, সেই ভাব প্রকাশিত হতে লাগলো। কি দেখলাম, যা রবীন্দ্রনাথকে জেনেছি, সত্যি আজ আমি গর্বিত। আমি কি বলবো, আমার সারা জীবন হয়তো সার্থক হয়েছে। আবার দেখতে ইচ্ছা করছে। কি দেখছি? রবি ঠাকুর। রবি ঠাকুর আমাদের মধ্যে চিরন্তন, জাগ্রত, এবং যতদিন চন্দ্র সূর্য থাকবে, পৃথিবী থাকবে, ততদিন আমাদের মধ্যে রবীন্দ্রনাথও থাকবে আমাদের হৃদয়ে। আমি এর মধ্যে একটু একটা লাইন গান গাইছি, যেটা ভূপেন হাজারিকা যে গানটি গেয়েছিলেন, সেটি হচ্ছে সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নেজের যত আসুক বিঘ্ন বিপদ, হাহো প্রতিকূল, হাহো প্রতিকূল, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ। এই গানের মধ্যে আমি খুঁজে পাই রবীন্দ্রনাথ আমাদের অন্তরে জেগে আছে। আমরা যখন ছোটবেলা থেকে বাল্য শিক্ষা পার হয়ে যখন স্কুলের গণ্ডিতে পা দিয়েছি, তখন থেকেই রবি ঠাকুরের গল্প শুরু হচ্ছে, কবিতা শুরু হচ্ছে, তখন থেকেই। সেই জন্য গানটির অর্থটা ভূপেন হাজারিকা তিনি গানটির মধ্যে প্রকাশিত করেছেন যে আমাদের সবার হৃদয়ে রবীন্দ্রনাথ এবং চেতনার মধ্যে বন্ধু। যাই হোক, আমি রামধনু রঙের রাঙিয়ে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এত সুন্দর অনুষ্ঠানে আমি আসতে পারবো আমার এই বয়সে আমি ভাবতে পারিনি। সবাইকে জানাই আমার তরফে নমস্কার এবং আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ দিদিকে। আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে আমাদের মাঝে আরেকজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এসে উপস্থিত হয়েছেন। আমি পরিচয়টা দেবো, আর নিজেই দেবেন পরিচয়টা। আমার আসলে সেইভাবে পরিচয় দেওয়ার মতো কিছু নেই, আমার কিছু নেই আর বলার কিছু নেই, কারণ আমি সামনে যাকে দেখছি অমিত ভৌমিক,
আমার থেকে বয়সে ছোট, কিন্তু ওর সামনে আমি কথা বলবো তাও রবীন্দ্রনাথকে নিয়ে। এটা সূর্যের সামনে মোমবাতি দেখানোর মতো অনেকটা। তো সেই জিনিসটা আমি করবো না। আর আগেই তো বলেছি যে আমার বলার মতো কিছু নেই, আমি শুধু গানকে ভালোবাসি, ব্যাস এইটুকুই। গাইতে পারি না, এই জন্য আমার পারবো না, শুধু চেষ্টা করে যাচ্ছি, ব্যাস এইটুকু। এর জন্য আজকে একটু চেষ্টা হয়ে যাক। আচ্ছা, আমি একটু তানপুরাটা একটু চেষ্টা করছি করতে। কথা তাই মনে রুচি মম ফাল্গুনে একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু চাপায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙের আসে জাল বুনি, রুচি ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনে কোনে স্বপনে ছবি আগে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, রুচি ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। আমরা যাব, নাচটা পরে হবে। আগে বিপ্লবটা কিছু বলবে আমাদের কবিগুরু সম্পর্কে। রামধনুর রঙে ইউটিউব চ্যানেলের আয়োজিত আজকে মনোনী রায় মহাশয়ের বাসভবনে যে কর্মসূচি উনি নিয়েছেন, সেই কর্মসূচি রবি ঠাকুর 25শে বৈশাখকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠান। এখানে অমিত ভৌমিক যে বক্তব্য রেখেছেন রবি ঠাকুরের বিষয়ে, তারপরে আমার কিছু বলার কোনো সাহস তো আমার হচ্ছে না, তবে শুধু দু একটি কথাই বলবো যে এসো হে বৈশাখ, এসো এসো বৈশাখের মাসের সাথে সাথেই শুরু হয়ে যায় রবি ঠাকুরের উৎসব, এবং সেই রবি ঠাকুরের উৎসবে আমরা বাঙালিরা মেতে উঠি সে উৎসবে। তবে আজকে আমরাও সেই রবি ঠাকুরের 25শে বৈশাখকে সামনে রেখে আজকে আমরা এখানে সবাই আমরা রবি ঠাকুরের নিয়ে আলোচনা করছি। এখানে অনেক সম্মানীয় ব্যক্তিত্ব আছে সাংস্কৃতিক জগতে, আমি সত্যি এখানে একদম নতুন, তবে আমি ওনাদের থেকে শিখছি। আগামী দিন আমি ওনাদের পাশে থেকে যতটুকু শেখা সেটা আমি শিখছি তো, এবং নতুন নতুন অনেক কিছু জানতে পারছি। তবে আমি বেশি কথা বলবো না, শুধু এইটুকুনি বলবো যে রবি ঠাকুরের কথা বলে শেষ করা যাবে না।
রবি ঠাকুর আমাদের প্রাণে, আমাদের মনে, আমাদের হৃদয়ে। এই কথা বলে সবাইকে আমার নমস্কার জ্ঞাপন করে রবি ঠাকুরের ব্যাপারে কিন্তু একটি কথা বলা ছড়া আমার আর কোনো ভাষা নেই, এখানে অভিজ্ঞতা বলেছেন। চলে যাচ্ছি আমাদের নৃত্য গুরুমা, আমাদের কবিগুরু একটি সুন্দর নাচ করে দেখাবেন। নাচ একটা না, দুটো করবেন, ঠিক আছে? আজকে আমাদের অনুষ্ঠান সবাই সুন্দরভাবে পরিবেশন করেছেন। আজকে আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আশা করি সবাইকে আবারও পাবো এই শুভকামনা নিয়ে। সবাই ভালো থাকবেন। এখানেই আজকে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।